একটি নিখোঁজ লাশ, একটি সোনার আংটি, এক দুর্ধর্ষ প্রতিশোধ, আর এমন একটা জেল যেখানে প্রতিটা চেহারার পেছনে এক একটা রহস্য লুকিয়ে আছে। জেলের ভেতর থেকে একজন কুখ্যাত অপরাধী হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া থেকে শুরু করে জেলারের বাংলোর নিচ থেকে কঙ্কাল উদ্ধার, প্রতিটি মোড়ে মোড়ে অপেক্ষা করছে নতুন চমক। যারা ভাবছেন এটি কোনো সাধারণ খুনের গল্প, তারা ভুল করছেন। এটি এমন একটি অসম লড়াইয়ের গল্প যেখানে জাল বিছানো হয়েছে ২৮ বছর ধরে। বধ 2 এর গল্পের সাথে বধ 1 পার্টের কোনো মিল নেই, সুতরাং প্রথম পার্ট না দেখেই মুভিটি এনজয় করতে পারবেন। তবুও যদি প্রথম পার্টের এক্সপ্লেনেশন দেখতে চান, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সিনেমার শুরুতে দেখা যায় মাঞ্জু নামের একজনকে পুলিশ টেনে হেঁচড়ে গাড়িতে উঠাচ্ছে। মূলত কিছুদিন আগে একজোড়া প্রেমিক প্রেমিকা বাড়ি থেকে পালিয়ে এসে বিয়ে করেছে, একটি ভাড়া বাসাতে থাকছিল, আর সেখানে কাজ করত মাঞ্জু। পুলিশ সহ সবার ধারণা টাকা এবং স্বর্ণালঙ্কারের লোভে সেই কাপলকে একটি টিফিন ক্যারিয়ার দিয়ে মাঞ্জু খুন করেছে। মাঞ্জুকে আদালতে নেওয়া হলে বিচারে তাকে ২৮ বছরের সাজা শোনানো হয়। সিন চলে যায় অনেক বছর পর জেলখানাতে। মাঞ্জুর এখন অনেক বয়স হয়েছে, কিছুদিনের মধ্যেই সে ছাড়া পাবে। অনেক বছর জেলে থাকার কারণে মাঞ্জুর এখানে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। সিনিয়র কয়েদি হিসেবে মাঞ্জুকে সবাই সম্মান করে, শুধু কয়েদিরাই নয়, এখানকার গার্ডদের সাথেও তার ভালো সম্পর্ক। আর এটা কাজে লাগিয়ে মাঞ্জু জেলের ভেতরে প্রয়োজনীয় সকল জিনিসপত্র সরবরাহ করে। বাইরে থেকে সকল জিনিসপত্র আনার জন্য মাঞ্জু একজন কারারক্ষীর সাহায্য নেয়, শম্ভুনাথ মিশ্রা। তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে। আজও কিছু মালামালের অর্ডার পেয়ে শম্ভুনাথকে কল করেছে মাঞ্জু। এদিকে পূর্বের জেলারের ট্রান্সফার হয়েছে। প্রকাশ সিং নামের একজন নতুন জেলারকে নিয়োগ দেওয়া হয়। প্রকাশ সিং দেখতে ভদ্রলোক মনে হলেও নিচু জাতের কাউকে সে একদম সহ্য করতে পারে না। নতুন জেলার আসার পর শম্ভুনাথ প্রয়োজনীয় বেশ কিছু ফাইল সিগনেচার করে নেয়। পূর্বে যে জেলার ছিল সে তার বাংলোর পেছনে একটা ব্যারাক নির্মাণের প্রপোজাল পাঠিয়েছিল। এই সমস্ত ফাইলগুলোর মাঝে ব্যারাক নির্মাণের ফাইলটিও ছিল। শম্ভু বলে, স্যার, আপনি যদি অ্যালাউ করেন তাহলে কিছুদিনের মধ্যে ব্যারাকের নির্মাণ কাজ শুরু হবে। প্রকাশ সিং বলে, দেখো, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি, তবে কাজ শুরু হবে আমার রিটায়ারমেন্টের পর। জানি না কোথা থেকে কোন জাতের শ্রমিকরা আসবে এখানে কাজ করতে। আগেই বলেছিলাম, নতুন জেলার জাতপাত নিয়ে একটু বেশি ভাবেন। সিন চলে যায় রাতের বেলা। শম্ভুনাথ দেয়ালের ওপাশে মাঞ্জুর জন্য অপেক্ষা করছে। মাঞ্জু ও চারুলতা নামের একজন নারী গার্ডের সাহায্যে সেল থেকে বেরিয়ে আসে। আসলে তারা দুজন একে অপরের সাথে এভাবেই দেখা করে অনেক বছর থেকে। একটি নজর দুজন দুজনের চেহারা দেখার জন্য দেয়ালের মাঝে একটি ফুটো করে রেখেছে। হাজারো কষ্টের মাঝে এটুকু সময় যেন তারা স্বস্তিতে নিঃশ্বাস নেয়। কথোপকথনের এক সময় মাঞ্জু বলে, আপনার সাথে তো অনেক দিন থেকেই কথা হয়, কিন্তু আপনি আপনার পরিবার সম্পর্কে কোনো দিন কিছু বলেননি। শম্ভুনাথ বলে, আমার সম্পর্কে কি বলবো? একজন বিবি ছিল, সেও অনেক বছর আগে মারা গেছে। এখন একজন ছেলে আছে, পড়াশোনা করার জন্য লোন করে বিদেশে পাঠিয়েছি। সে এখন সেখানেই সেটেল। আমার ফোনও ওঠায় না। তবে জানেন, এসব নিয়ে এখন আর আমার দুঃখ হয় না। মাঞ্জু বলে, কেন? মিশ্রা জানায়, আপনি আছেন তো। আপনার সাথে কথা বলার পর সব দুঃখ একেবারেই ভুলে যাই। ডিউটি শেষে শম্ভুনাথ কারাগারের এরিয়া থেকে কিছু শাকসবজি উঠিয়ে ভ্যানে করে বাইরে নিয়ে যায়। বাইরের মার্কেটে তার একটা দোকানও আছে, সেখানেই বিক্রি করে সে। শম্ভু তার ছেলেকে লোন করে বিদেশে পাঠিয়েছে। প্রতি মাসে লোনের টাকা দিতেই এই কাজ করতে হয় তাকে। এই বিষয়টা অবশ্য বাকি কারারক্ষীরা জানত। শম্ভুর সমস্যার কথা জেনে তাকে কেউ কিছুই বলতো না। তবে কারারক্ষীদের মাঝে একজনের এটা ছিল ভীষণ অপছন্দের। ভ্যান নিয়ে যখন শম্ভু মেন গেট দিয়ে বের হয়, সেই লোকটি চেক করার বাহানায় স্ক্রুড্রাইভার দিয়ে এমনভাবে সবজির ওপরে আঘাত করত, সবজিগুলো প্রায় নষ্টই হয়ে যেত। এতে মিশ্রা বিরক্ত হলেও কিছু করার ছিল না। সবজিগুলো নিয়ে এসে সোজা বাড়িতে চলে আসে। বড় একটা ডিপ ফ্রিজে তা সংরক্ষণ করে রাখে। পরের দিন সকালে নতুন সুপারিনটেনডেন্ট স্যার সবার সাথেই পরিচয় হচ্ছিলেন। এ সময় খান নামের একজন কারারক্ষী হাতে কিছু ফুল এবং বিদেশি মদের বোতল নিয়ে সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ প্রকাশকে দেয়। বলে, এসব আপনার জন্য বাইরে থেকে এমএলএ স্যার পাঠিয়েছে, আর এর বিনিময়ে এমএলএ স্যারের ছোট ভাই কেশবের একটু খেয়াল রাখতে হবে। পুরাতন জেলার স্যারও এরকম করত। তবে প্রকাশ স্পষ্ট জানিয়ে দেয়, আমার পূর্বে কে কী করেছে তা আমার দেখার প্রয়োজন নেই। আজ থেকে আমি যা বলবো ঠিক সেইভাবেই জেল চলবে। এর কিছুক্ষণ পর
কিছু নতুন কয়েদি নিয়ে আসা হয় জেলে। এদের মাঝে নয়না নামের একজন মেয়ে ছিল। তাকে দেখেই বোঝা যাচ্ছিল নয়না জেল সম্পর্কে একেবারেই অবগত নয়। ভয় পাচ্ছিল মেয়েটা। তখন রজনী নামের একজন পুলিশ অফিসার বিষয়টা বুঝতে পেরে নয়নাকে চেক করে ভিতরে পাঠিয়ে দেয়। ব্যারাকে নয়না সবসময় একা একা থাকতো। বসে বসে কিছু একটা ভাবতো সবসময়। বিষয়টা মাঞ্জুরও নজরে আসে। অন্যদের সাথে কথা বলে জানতে পারে নয়না একটি অফিসে কাজ করত। সেই অফিসের অফিসার নিজের অর্থ কেলেঙ্কারি ঢাকতে নয়নাকে ফাঁসিয়ে দিয়েছে। এরপর দেখা যায় রাতের বেলা মাঞ্জু সেই কারারক্ষী চারুলতার সাথে বসে ড্রিঙ্কস করছে। চারুলতা মাঞ্জুকে সাবধান করে দেয়, এখন একটু সাবধানে কাজ করতে হবে তোমাকে। নতুন জেলার এসেছে, সব কিছুতেই নজরদারি বাড়িয়েছে। চারুলতার যখন নাইট ডিউটি পড়ে তারা দুজন একসাথে বসে এভাবেই আড্ডা দিত। এতদিন মাঞ্জুর সাথে মেশার পর চারুলতার মনে একটাই প্রশ্ন, আচ্ছা তুমি যে 2টি খুনের জন্য জেল খাটছ, সেই 2টি খুন কি তুমি আসলেই করেছো? মাঞ্জু বলে, তোমার কি মনে হয় এসব নিয়ে এখন আর কথা বলে কী লাভ? যা শাস্তি পাবার তা তো পেয়েই গেছি। কিছুদিনের মধ্যেই আবার মাঞ্জু ছাড়া পাবে। তার সাজার মেয়াদও প্রায় শেষ হয়ে এসেছে। পরের দিন সকালে নয়না সহ আরও 3জন মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছিল কোর্টে শুনানির জন্য। এদের সাথে এমএলএর ছোট ভাই কেশব, তাকেও নেওয়া হচ্ছে। কেশবকে দেখা যায় জেলের মাঝে ছোট ছোট 2টি কুকুরছানাকে আদর করতে। পরক্ষণেই সে 2টি কুকুরছানাকে গাড়ির 2টি চাকার নিচে রেখে দেয় এবং ড্রাইভারকে বলে গাড়ি চালাতে। সবাই বুঝতে পারে সব কিছু, কিন্তু কারোরই কিছু বলার সাহস ছিল না। কেশব তো এমএলএর ছোট ভাই। সবাইকে যখন একসাথে নিয়ে যাচ্ছিল কোর্টের দিকে, তখন বারবার কেশব নয়নার দিকেই তাকিয়েছিল। নয়নাও বিষয়টা বুঝতে পারে, নিজেকে যতটুকু পায় সেভ করার চেষ্টা করে। তবে গাড়ি থেকে সবাই যখন নেমে যাচ্ছিল, কেশব রজনীকে টেনে পাশে বসিয়ে জিজ্ঞেস করে, নতুন মেয়েটা কে, নাম কি তার? রজনী কিছুই বলতে চাচ্ছে না। কেশব তখন কিছু টাকা নয়নাকে দেয়, তবুও মুখ খুলছিল না রজনী। রজনীকে চুপচাপ দেখে কেশব বলে, পরিবারের সবাই ঠিক আছে তো? নিশ্চয়ই তোমার মেয়ে কলেজ যেতে শুরু করেছে এখন। রজনী বুঝতে পারে কেশবকে এখন সাহায্য না করলে তার মেয়ের ক্ষতি হতে পারে, তাই নয়না সম্পর্কে সব কিছু বলে দেয়। এদিকে নয়নার কাগজপত্র সব কিছু রেডি ছিল, আজ তার বেল হবার কথা। কিন্তু কেশব নয়নার উকিলকে ডেকে শাসিয়ে দেয়। নয়না যেন কোনোভাবে বেল না পায় আজ। কেশবের ভয়ে উকিল আর নয়নার পেপার সাবমিট করে না কোর্টে। অপরদিকে প্রকাশ আজ মহিলা ওয়ার্ডে এসেছে সবার সাথে দেখা করার জন্য। সে সবার উদ্দেশ্যে বলে, আমি অনেক বছর থেকে অনেক অপরাধীদের জীবন পাল্টে দিয়েছি। আমি জানি আপনাদের অনেক কমপ্লেন রয়েছে। আপনারা এখন যদি বলতে না চান, নাম না লিখে কমপ্লেন বক্সে রেখে আসবেন, আমাদের কাছে ঠিক পৌঁছে যাবে। রাতের বেলা দেখা যায় বেল না পেয়ে নয়না শুয়ে শুয়ে একা কাঁদছিল। কান্নার শব্দ শুনে মাঞ্জুও ধীরে ধীরে নয়নার কাছে যায়, বলে, তোমার তো আজ বেল হবার কথা ছিল, কি হয়েছে? নয়না শুধু কেঁদে কেঁদে বলে, আমি কিছু করিনি, আমি চুরি করিনি, ওরা আমাকে ফাঁসিয়ে দিয়েছে। মাঞ্জুও বুঝতে পারে মেয়েটা নির্দোষ। সান্ত্বনাস্বরূপ এটাই বলে, এই ছেলের মাঝে তোমার মতো অনেকেই রয়েছে, নিজেকে সামলিয়ে নাও, অভ্যস্ত হয়ে যাবে। পরবর্তী দিন সকালবেলা পুরুষ ছেলে দেখা যায় কেশব বিশ্রাম নিচ্ছিল। তখন কেশব খেয়াল করে একজন বৃদ্ধ ব্যক্তি তাদের হাউজের পাশের কাপড় পরিষ্কার করছে। এতে কেশব ভীষণ বিরক্ত হয়। বৃদ্ধ লোকটিকে চিৎকার করে কাছে আসতে বলে। বৃদ্ধ লোকটি কানে কম শুনত, সে শুনতেই পাচ্ছিল না কিছু। এক পর্যায়ে কেশব একটি পাত্র ছুঁড়ে মারে লোকটির দিকে। বৃদ্ধ লোকটি কাছে আসতেই কেশব তাকে মারতে শুরু করে, বলতে থাকে, তোকে কতবার বলেছি এই হাউজের আশেপাশে কখনো আসবি না। মারতে মারতে লোকটিকে প্রায় আত্মরা করে ফেলে। এ সময় প্রকাশ চলে আসায় লোকটিকে ছেড়ে দেয় কেশব। বৃদ্ধ লোকটিকে পেটানোর জন্য প্রকাশ কেশবকে আলাদা একটি সেলে বন্দি করে রাখে। কেশবকে বন্দি করে রাখার খবরটা মুহূর্তের মধ্যে এমএলএর কাছেও পৌঁছে যায়। এমএলএ আবার কমিশনারকে জানায়। কমিশনারও আবার প্রকাশকে ফোন করে কেশবকে দ্রুত সেল থেকে বের করতে বলে। ওপরের অনেক প্রেশার। ওপর থেকে ফোন পাওয়ার পর কেশবকে বাইরে বের করা হয়। রাতের বেলা খান নামের একজন কারারক্ষীর সাথে কেশব বসে ড্রিঙ্কস করছে। কেশবকেও বন্দি করে রাখার জন্য প্রকাশকে একটা উপযুক্ত শিক্ষা দিতে চাচ্ছিল। নিজের কাছে থাকা ফোনটি দিয়ে কেশব প্রকাশকে ফোন করে। প্রকাশের স্ত্রী, মেয়ে সবাইকে নিয়ে বাজে বাজে কথা বলে কেশব। প্রকাশও বিষয়টা মেনে নিতে পারছিল না। রাতেই ছুটে আসে জেলখানাতে। প্রচণ্ড রাগান্বিত অবস্থায় কেশবের ছেলের দিকেই যাচ্ছিল। খান তাকে বোঝানোর চেষ্টা করে,
কিন্তু খানকেও লাথি মেরে ফেলে দেয় প্রকাশ। কেশবের ছেলে গিয়ে প্রচুর মারতে থাকে কেশবকে। এক পর্যায়ে প্রকাশ হাতে আঘাত পেলে তার হাতের আংটিটি মাটিতে পড়ে যায়। পেটাতে পেটাতে প্রায় আধমরা অবস্থায় ফেলে চলে যায় প্রকাশ। অপরদিকে মহিলা ওয়ার্ডে মাঞ্জু লক্ষ্য করে নয়না তার বেডে নেই। চারুলা তাকে বলে মাঞ্জু ছেলের বাইরে চলে আসে। তাদের ব্যারাকের পিছনের রুম থেকে কেমন যেন একটা আওয়াজ ভেসে আসছে। মাঞ্জুও ধীরে ধীরে সেই দিকেই যাচ্ছে। সিন চলে যায় পরবর্তী দিন সকালবেলা। কেশবকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। জেলের প্রতিটি আনাচে কানাচে খোঁজার পরও কেশবকে কোথাও পাওয়া যাচ্ছিল না। কেশবের সেলটিও তালা দেয়া। সবাই ধারণা করে রাতে কেশবকে পেটানোর পর কেশব হয়তো জেল থেকে পালিয়ে গিয়েছে। সুপ্রিটেন্ডেন্ট প্রকাশও বুঝতে পারে কেশব পালানোর কারণে ইনকোয়ারি হবে। এজন্য সবাইকে ডেকে সাবধান করে দেয়, তোমরা যদি তোমাদের চাকুরি বাঁচাতে চাও, যেটুকু জানো ঠিক ওইটুকুনি বলবে, অতিরঞ্জিত কিছু বলার প্রয়োজন নেই। কেশব পালানোর ব্যাপারে ইনকোয়ারির জন্য ইন্সপেক্টর অতীত সিংকে পাঠানো হয়। ইন্সপেক্টর প্রথমেই প্রকাশের সাথে দেখা করে। প্রকাশ জেলের চারিদিকটা ভালো করে দেখানোর জন্য শম্ভুনাথ মিশ্রাকে সাথে পাঠায়। শম্ভুনাথের কাছে অতীত জানতে চায় গতকাল রাতে কার ডিউটি ছিল। মিশ্রাও একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলে, স্যার রেজিস্টার দেখতে হবে, আমার তো ঠিক মনে পড়ছে না। কেশবের রুমটির অবস্থাও ছিল একেবারে নাজেহাল। আসবাবপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মেঝেতে। গতকাল রাতে ভেতরে কিছু একটা তো হয়েছে, এই বিষয়টা একেবারেই স্পষ্ট। রেজিস্টার দেখার পর জানা যায় গতকাল রাতে খান ডিউটিতে ছিল। খানকেও ডাকা হয় জিজ্ঞাসাবাদের জন্য। অতীত খানকে জিজ্ঞেস করে গতকাল রাতে আসলে কি হয়েছিল, দয়া করে সত্যি ঘটনাটা বলবেন। খান বলে, রাতে আমি বসে বসে বিড়ি খাচ্ছিলাম। এ সময় প্রকাশ স্যার এসে গেট খুলতে বলে। তার কথা মতো গেট খুলে দিই। এরপর আমার হাত থেকে লাঠি নিয়ে কেশবের ছেলে গিয়ে কেশবকে প্রচুর পেটায় স্যার। এরপর আধমরা অবস্থায় ফেলে রেখে চলে যায়। আমি আবার সেলটি বন্ধ করে দেই। একে একে সকল ডিউটিরত অফিসারদের জিজ্ঞাসাবাদ করা হয়। কেউ কেউ বলে কেশবের কোনো চিৎকারের আওয়াজ আমরা শুনতে পাইনি, শুধু জেলার স্যার চিৎকার করছিল। আবার কেউ জানায় কেশবের আচরণ ছিল খুবই খারাপ। সেদিন তাদের ছেলের একজন বৃদ্ধকে প্রচুর মেরেছিল কেশব। সকালবেলা যে ডিউটিতে এসেছিল, রোল কলের সময় কেশবের সাড়া না পেয়ে রুমটি চেক করতে যায়। এরপরই দেখে কেশব নিখোঁজ। কিন্তু অবাক করা বিষয় হলো সেলটিও বাইরে থেকে তালা দেয়া। কেশবের ওয়ার্ডের সাথে থাকা একজন ছেলে জানায় কেশব বড় হারামি টাইপের লোক, বড্ড পেরেশান করতো সবাইকে। প্রতিবারই দেখা যেত নতুন নতুন মেয়ের নাম ধরে পাগলের মতো বকছে। শেষবার নয়না নামের একজন মেয়ের কথা শুনেছিলাম। নয়নার নাম শুনতেই ইন্সপেক্টর অতীত মহিলা ওয়ার্ডে যায় নয়নার সাথে কথা বলার জন্য। বলে, তুমি কি কেশবকে আগে থেকে চিনতে? নয়না বলে, না, কিছুদিন আগে কোর্টে যাওয়ার সময় তার সাথে আমার দেখা হয়েছিল। সেদিন আমার বেল না হওয়ায় আবার একসাথেই ফিরেছি, তখনই তার সাথে দেখা আমার। অতীত বলে, এরপর কি তোমার সাথে কেশব কোনো যোগাযোগ করার চেষ্টা করেছে? নয়না স্পষ্ট জানিয়ে দেয় না। অতীত আর কথা না বাড়িয়ে সেদিনের মতো চলে যায়। রাতের বেলা মেন গেটের ডিউটিরত কারারক্ষীরা যখন বসে গল্প করছিল, ইন্সপেক্টর অতীতও সেখানে আসে। গল্প করার ছলে জানতে চায় সে রাতে আনইউজুয়ালি কোনো কিছু দেখেছে কিনা তারা। কারারক্ষীদের মাঝে একজন জানায় শুধু জেলার স্যারই এসেছিল রাতে, সাধারণত সে কোনোদিন আসে না, সেদিনই প্রথম এসেছিলেন। অন্য একটি কারারক্ষী জানায় রাতে শম্ভুনাথও এসেছিল। অতীত বলে, তার তো ডিউটি ছিল না। লোকটি জানায় ডিউটির পরে এসেছিল। শম্ভুনাথ ছেলেকে বিদেশে পাঠানোর জন্য কিছু ঋণ করেছে। ঋণের টাকা পরিশোধের জন্য মাঝে মাঝে জেলের মাছ থেকে সবজি নিয়ে যায় বাইরে বিক্রি করতে। সিন চলে যায় পাস্টে। প্রতিদিনের মতো শম্ভুনাথ জেল থেকে সবজি কালেক্ট করে ভ্যানের সাহায্যে বাইরে নিয়ে আসছিল। শম্ভুনাথ সবজি নিয়ে বাইরে যাওয়ার সময় কারো কোনো আপত্তি না থাকলেও একজন কারারক্ষীর ভীষণ আপত্তি ছিল। সে ভ্যানটি লাইটের কাছে নিয়ে আসতে বলে। ভ্যান এবং সবজি ভালো করে চেক না করে বাইরে যেতে দেবে না। কারারক্ষীটি সবজির মাঝে স্ক্রুড্রাইভার দিয়ে আঘাত করতেই শম্ভুনাথ স্ক্রুড্রাইভারটি নিজের হাতে নেয়। বারবার সবজির মাঝে আঘাত করে, তবে প্রতিবারই স্ক্রুড্রাইভারটি বের করার সময় বস্তার মাঝে ভালোভাবে মুছে বের করত শম্ভুনাথ। তারপর নিজেই স্ক্রুড্রাইভারটি জমা দেয়। ভ্যানটি নিয়ে ধীরে ধীরে মেন গেটের বাইরে বেরিয়ে আসে। মিশ্রা একটু দূরে যাওয়ার পর পেছন ফিরে তাকাতেই দেখতে পায় সবাই তার দিকে অদ্ভুত নজরে তাকিয়ে আছে। মিশ্রা ভ্যানটি সেখানেই দাঁড় করিয়ে সবার সাথে ড্রিঙ্কস করতে বসে যায়। বাইরে দেখা যায় ভ্যানটি থেকে কি যেন ফোটায় ফোটায় পড়ছে, আর একটি কুকুর সেগুলো চেটে চেটে খাচ্ছে।
এরপর শম্ভুনাথ কারা এরিয়া থেকে অনেক দূরে চলে আসে। নির্জন একটি জায়গাতে দাঁড়িয়ে বস্তাগুলো চেক করে এ সময় দেখা যায় শম্ভুনাথের হাতে রক্ত লেগে আছে। আর কিছুক্ষণ আগে ভ্যান থেকে রক্তই ফোঁটা ফোঁটা করে পড়ছিল, যা কুকুর খাচ্ছিল। জঙ্গলের রাস্তা ধরে শম্ভুনাথ আবার দ্রুত চলতে শুরু করে। সিন প্রেজেন্টে। রাতে ইন্সপেক্টর অতীত শম্ভুনাথের দোকানে আসে। মিশ্রা দোকান দেখাশোনার জন্য একটি ছেলেকে রেখেছে। ছেলেটি দোকানেই ঘুমিয়েছিল। ইন্সপেক্টর অতীত ছেলেটিকে জাগিয়ে জিজ্ঞেস করে, মিশ্রাজি শেষ কবে সবজি নিয়ে এসেছে দোকানে? ছেলেটি বলে 4-5 দিন আগে। তখন অনেক রাত। মিশ্রাজি এসে আমাকে বলে মদ নিয়ে আসতে। আমি বলেছিলাম স্যার অনেক রাত হয়েছে, এখন মদ কোথায় পাবো? তবে মিশ্রাজি আমাকে ধমক দিয়ে বলেছিল পাশের গলিতেই পাওয়া যাবে, নিয়ে আয়। কি করব স্যার, মালিকের অর্ডার। আমি যখন মদ নিয়ে ফিরেছি ততক্ষণে মিশ্রাজি চলে গিয়েছে। ছেলেটির কাছে কোয়ার্টারের নাম্বার নিয়ে ইন্সপেক্টর শম্ভুনাথ মিশ্রার বাড়িতে চলে আসে। মিশ্রাও ইন্সপেক্টরকে ওয়েলকাম জানিয়ে ভেতরে বসতে দেয়। দুজনে বসে ড্রিঙ্কস করতে শুরু করে। বাসার মাঝে বড় একটি ফ্রিজার দেখে ইন্সপেক্টর বলে, তুমি তো একা থাকো, এত বড় ফ্রিজার কি কাজে আসে? শম্ভুনাথ জানায় কিছু বছর আগে আমাদের জেলে একটা কয়েদি ছিল, ভেতরে তার একটু সেবা করেছি। ছাড়া পাবার পর লোকটি আমার দোকানের জন্য এই ফ্রিজারটি দিয়েছে। কি বলবো স্যার, প্রচুর বিদ্যুৎ বিল আসে এটি চালাতে, তাই বাসাতে নিয়ে এসেছি। এখানকার বিদ্যুৎ তো সরকারই পে করে। শম্ভুনাথ যখন ফ্রিজ থেকে বরফ আনতে যায় অতীত ডেকে বলে, মিশ্রাজি কাল আমি চলে যাচ্ছি। মিশ্রাও অবাক হয়ে জিজ্ঞেস করে, এত দ্রুত আপনার কাজ শেষ হলো স্যার? সবাইকে জিজ্ঞাসাবাদ করা কি শেষ হয়েছে? অতীত বলে, হ্যাঁ, শুধু আপনাকে ছাড়া। শম্ভুনাথও বুঝতে পারে তাকে জিজ্ঞাসাবাদের জন্যই অতীত এসেছে এত রাতে। সামনাসামনি বসেই বলে, স্যার আপনি যা ইচ্ছে জিজ্ঞেস করতে পারেন। অতীত বলে, ডিউটি শেষে আপনি তো আবার কারাগারে গিয়েছিলেন। শম্ভুনাথ বলে, এটা তো আমি প্রায়ই করি, সবাই জানে বিষয়টা। অতীত জানতে চায়, তুমি সবজি আনার পর দোকানে গিয়েছিলে, দোকানের ছেলেটাকে মদ আনতে বলেছিলে, কিন্তু তুমি মদ না নিয়েই বাড়িতে চলে এসেছো কেন? শম্ভুনাথ বলে, স্যার আমার বয়স হয়েছে, কি করব, একলা জীবন। বাসায় ফেরার সময় একটি করে বোতল নিয়ে আসি, দুপেক মেরে ঘুমিয়ে পড়ি। সেদিন ছেলেটার আসতে অনেক দেরি হচ্ছিল, আমিও আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, তাই চলে এসেছি। কিন্তু অতীতের কথা, এ ঘটনা আপনি আগে বলেননি কেন? শম্ভুনাথ বলে, কিভাবে বলবো স্যার, কোন মুখে বলবো? জেল থেকে সবজি চুরি করে আমি বিক্রি করি। যে আশায় ছেলেকে লোন করে বিদেশে পাঠিয়েছি সে আজ আমার ফোনেই ওঠায় না। স্যার আপনার কি মনে হয় টাকার জন্য আমি কেশবকে সবজির বস্তাতে তুলে বাইরে কোথাও ছেড়ে দিয়েছি? আপনার কি মেইন গেটের চেক-ইন সম্পর্কে ধারণা আছে? তারা তাদের ব্রহ্মাস্ত্র দিয়ে যেভাবে উপর নিচে বারবার আঘাত করে, মানুষ তো দূরের কথা, একটি ইঁদুরও জীবিত বের হতে পারবে না। কথা বলতে বলতে মিশ্রা যখন আবার বড় বানার জন্য ফ্রিজটি খোলে, দেখা যায় কেশবের মৃতদেহটি সেখানে। শম্ভুনাথ সেদিন রাতে সবজির বস্তাতে করে কেশবের লাশ নিয়ে এসেছে। কেন বা কী কারণে একটু পরেই জানতে পাবো। একটি বিষয় এখনও অতীতের কাছে অস্পষ্ট। কেশব কেনই জেল থেকে পালাবে? তার ভাই তো ইচ্ছে করলেই যে কোনো সময় তাকে বাইরে বের করতে পারবে। বরং কেশবের সেফটির জন্যই ভেতরে রেখেছে তার ভাই। ভেতরে সকল সুযোগ সুবিধা থাকার পরও কেশব কেন পালাবে? পরের দিন সকালে ইন্সপেক্টর অতীত জেলার প্রকাশের সাথে দেখা করে। বলে, স্যার এই জেলে সবার সাথে কথা বলে জানতে পেরেছি কেশব সেদিন একটি বৃদ্ধ লোককে প্রচুর মেরেছিল। প্রকাশ বলে, কেশব তো পুরো পাগল, আমি সময় মতো উপস্থিত না হলে লোকটিকে মেরেই ফেলতো। মারার কথা শুনেই অতীত বলে, স্যার আপনিও তো সে রাতে কেশবকে প্রায় মেরেই ফেলেছিলেন। একজন জেলার হয়ে কিভাবে আইন নিজের হাতে তুলে নিতে পারেন? প্রকাশ বলে, তুমি যে আইনের কথা বলছো সেই আইন কেশব পকেটে নিয়ে ঘুরতো, আমি তো শুধু একটু ট্রিটমেন্ট করেছি। তোমার যা ইচ্ছা তুমি রিপোর্টে লিখতে পারো। আর লিখবে কি, আমি আমার স্টেটমেন্ট দিচ্ছি। ইন্সপেক্টর অতীত তার মোবাইলে প্রকাশের স্টেটমেন্ট রেকর্ড করে রাখে। প্রকাশ বলে, আমি প্রকাশ সিং সজ্ঞানে বলছি, সেদিন রাতে আমি কেশবের ছেলে গিয়েছিলাম, তাকে মেরে আত্মহত্যা করে ফেলে এসেছি। আর ওই রাতেই কেশব পালিয়েছে। আর কেশব যদি আমার সামনে কখনো পড়ে আমি তাকে একেবারেই মেরে ফেলব। ইন্সপেক্টর অতীতের রিপোর্টের উপর ভিত্তি করে জেলার প্রকাশকে সাসপেন্ড করা হয়। এর কয়েকদিন পর এক রাতে মিশ্রাকে দেখা যায় জেলখানার পাশের জঙ্গলে গর্ত করে কেশবের লাশটি মাটি চাপা দিয়ে রাখতে। এদিকে আবার 28 বছর সাজা কাটার পর মাঞ্জু আজ ছাড়া পেয়েছে। এরপর 11 মাস কেটে গেছে।
হঠাৎ একদিন সকালে কমিশনার ইন্সপেক্টর অতীতকে ডেকে পাঠিয়েছে। কমিশনার অতীতকে স্ট্রিটলি বলে, তুমি অনেক সিনসিয়ার অফিসার, প্রতিবারই তুমি ভালো রেজাল্ট উপহার দিয়েছ, কিন্তু কেশবের কেসটা তুমি কেমন করে মিস করেছো? অতীত জানতে চাই কি হয়েছে স্যার। কমিশনার বলে, প্রকাশের বাংলোর পিছনে একটি ডেড বডি পাওয়া গেছে। ফরেনসিকদের ধারণা 11-12 মাস পূর্বের বডি এটি। কেশবও 11 মাস থেকে নিখোঁজ। কেশবের ভাই এমএলএর কাছে ওই খবরটা পৌঁছে গেছে। দোয়া করো বডিটি যেন কেশবের না হয়, তা না হলে সবাই প্রবলেমে পড়ব। ইন্সপেক্টর অতীত কিছু সময় চেয়ে নেয় ইনভেস্টিগেশনের জন্য। এদিকে ফরেনসিক টিম বডি এবং বডির কাছে থাকা আলামত সংগ্রহ করছিল। ইন্সপেক্টর অতীতও সেখানে আসে। বডি বলতে শুধু হাড়গুলোই বেঁচে ছিল। কঙ্কালের পাশে একটি আংটিও খুঁজে পাওয়া যায়। এরপর ইন্সপেক্টর কারাগারের গেটের সামনে এসে দাঁড়ায়। মহিলা ওয়ার্ডের রজনী তখন বের হচ্ছিল। সে ইন্সপেক্টর অতীতকে দেখে কেমন যেন ভয় পেয়ে যায়। অতীতকে এড়িয়ে সোজায় বাসায় চলে আসে। অপরদিকে স্কেলেটারের ডিএনএর সাথে কেশবের ডিএনএ ম্যাচ করে যায়, অর্থাৎ এটা কেশবের বডি। কমিশনার অতীতকে 3 দিনের সময় বেঁধে দেয় কেশবের মৃত্যুর পেছনে কারা জড়িত খুঁজে বের করার জন্য। নতুন করে ইন্সপেক্টর অতীত আবার ইনভেস্টিগেশন শুরু করে। জিজ্ঞাসাবাদের জন্য আবার কারারক্ষী খানকেই ডাকা হয়। অতীত বলে, কেশবের ফাইলটি আবার রিওপেন হয়েছে। সেদিন রাতে কি ঘটেছিল দয়া করে আরেকবার বলেন। খান বলে, অনেক দিনের কথা স্যার, তাছাড়া আমি তো সেদিন সব কিছুই বলেছিলাম। জেলার স্যার এসেছিল, আমি দরজা খুলেছিলাম, এরপর কেশবকে মেরে আবার চলে গিয়েছিল। আমি কেশবের আধমরা বডিটি ভিতরে রেখে তালা দিয়ে দিয়েছি। অতীত স্পষ্ট বুঝতে পারছে খান তার কাছে কিছু লুকোচ্ছে। সে যদি জীবিত কেশবকে ভেতরে রেখে তালা দিয়ে থাকে, তাহলে প্রকাশের বাংলোর পিছনে কেশবের লাশ কিভাবে পাওয়া গেল? 2-4টি ঘা দেওয়ার পর খান সত্যি বলতে শুরু করে। খান বলে, স্যার আমি সত্যিই জানি না কেশব কিভাবে মারা গেছে। জেলার স্যার চলে যাবার পর কেশব জীবিতই ছিল। স্যার চলে যাওয়ার পর আমি কেশবকে সামলে নেই, তার জন্য ড্রিঙ্কসও বানিয়ে দিয়েছিলাম। কেশব তখন রজনী ম্যাডামকে ফোন করে বলে, ম্যাডাম আমি আসতেছি। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করি, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, এরপরও আপনি বাইরে যাবেন না, কিন্তু কেশব আমার কোনো কথাই শোনে না। কেশবের কথা মতো ব্যারাকের পেছনের দরজাটি খুলে দেই আমি। 3 ঘন্টা কেটে যাওয়ার পরও যখন কেশব ফিরতেছিল না, আমি ধরে নেই কেশব পালিয়েছে। নিজেকে বাঁচানোর জন্য কেশবের বেড ঠিকঠাক করে বাইরে থেকে আবার তালা দিয়ে চলে আসি। আর এসব সে পূর্বে লুকিয়েছে নিজের চাকরি বাঁচানোর জন্য। এবার ইন্সপেক্টর অতীত রাজনীর সাথে দেখা করতে আসে। বলে, ম্যাডাম আমি পুরো ঘটনা জেনে শুনেই আপনার কাছে এসেছি। অনেক সময় নষ্ট করেছেন আপনারা, দয়া করে এবার সত্যিটা বলুন। যে রাতে কেশব নিখোঁজ হয়েছিল, সে রাতে কেশব আপনাকে ফোন করেছিল কেন? কি বলেছে ফোন করে? রাজনী বলে, নয়নার কথা জিজ্ঞেস করেছিল, ওই মেয়েটা যার সাথে আপনার আমার অফিসের কেবিনে দেখা হয়েছিল। কেশব মেয়েটার পিছনে পড়েছিল, সারা দিন আমাকে বিরক্ত করেছে। রাতে যখন ডিউটি শেষে আমি বাসায় ফিরব, তখনও কেশব আমাকে ফোন করে নয়নাকে নিয়ে আসতে বলে। আমিও তার কথা মতো নয়নাকে ব্যারাকের পিছনের ডিসপেন্সারিতে রেখে আসি। কেবিনে ওয়েট করতে থাকি। অনেকক্ষণ অপেক্ষা করার পর আবার যখন ডিসপেন্সারিতে আসি, দেখি নয়না বাইরে বসে আছে। নয়না বলে, আমাকে দ্রুত এখান থেকে নিয়ে যাও। তখন আমি পিছনের গেট এবং ডিসপেন্সারির দরজাটি লাগিয়ে নয়নাকে ছেলে ফিরিয়ে দিয়ে বাড়িতে চলে যাই। অতীত বলে, আপনার এতটুকু লজ্জা লাগে না একজন মেয়ে হয়ে অন্য একটি মেয়ের এত বড় সর্বনাশ করতে? রজনী বলে, আমি পরিস্থিতির শিকার স্যার। দেয়ালের মাঝে যে ছবিটা দেখছেন, তিনি আমার হাজবেন্ড, এখন আর নেই। জীবিত অবস্থায় সব সময় অসুস্থ থাকতো, চিকিৎসা করতে অনেক টাকা লাগতো। চিকিৎসার এত টাকাগুলো কেশবের কাছে নিতাম, বিনিময়ে তার সাথে সময় কাটাতাম। হঠাৎ একদিন কেশব যখন নয়নাকে দেখে, নয়নার কথা বলতে শুরু করে আমাকে। আমার মেয়েও বড় হচ্ছিল। 2 বার আমাকে হুমকি দেয়, বলে তোর মেয়েকে এনে দে, নয়তোবা নয়নাকে। কি করব স্যার, আমি তো একজন মা। মেয়েকে বাঁচাতে নয়নাকেই বেছে নেই। এদিকে নয়না এখন ছাড়া পেয়েছে, একটি জুয়েলারি শপে জব করে। ইন্সপেক্টর অতীত ঠিকই তাকে খুঁজে বের করে ফেলেছে। সবার সামনে নয়নাকে কিছুই বলে না, ডিউটি শেষে দেখা করতে বলে। ইন্সপেক্টরের কথা মতো নয়নাও নির্দিষ্ট জায়গায় চলে এসেছে। অতীত নয়নাকে বলে, আমি রজনী ম্যাডামের সাথে দেখা করে এসেছি। তিনি বলেছেন শেষবার কেশবকে তুমি দেখেছিলে। কি হয়েছিল তোমার সাথে? নয়না বলে, কিছুই না, আমার সাথে কিছুই হয়নি। আপনি যাকে খুঁজছেন, যে কারণেই খুঁজছেন,
সেটা আমি কেশবকে মেরেছি। কিন্তু অতীত এটা ভালোভাবেই জানতো কেশবকে মারার পর বাংলোর পিছনে পুঁতে রাখা নয়নার জন্য একেবারেই অসম্ভব। নয়না যখন চলে যাচ্ছিল, ইন্সপেক্টর তখন নয়নাকে ডেকে বলে, তুমি যাকে বাঁচাতে চাচ্ছ, কথা দিচ্ছি তার কোনো ক্ষতি হবে না। তুমি আমাকে সব কিছু খুলে বলতে পারো, এতটুকু বিশ্বাস রাখতে পারো কোনো ভালো মানুষের সাথে খারাপ কিছু হবে না। তবে ইনভেস্টিগেশন আমার হাত থেকে অন্য কারো কাছে চলে গেলে আমি আর কিছুই করতে পারবো না। নয়নাও অতীতের কথা শুনে কিছুটা আশ্বস্ত হয়, সব কিছুই খুলে বলে। সেদিন আমাকে কেশবের সাথে কোর্টে নেওয়া হচ্ছিল, সেদিনই প্রথম আমি তাকে দেখি। এর কয়েকদিন পর রজনী ম্যাডাম আমার সাথে দেখা করতে আসে। ম্যাডাম বলে, রাতে তুই ছোট ব্যারাকে ঘুমাবি, আমি তোকে নিতে আসব। কাউকে কিছু বললে বিপদে পড়বি। ওই রাতে ম্যাডাম আমাকে নিতে আসে, ব্যারাকের পিছনের ডিসপেন্সারিতে নিয়ে যায়। ডিসপেন্সারিতে কেশব পূর্ব থেকেই বসেছিল। আমি অনেক রিকোয়েস্ট করি, কিন্তু কেশব আমার কোনো কথাই শোনে না, উল্টো আমার উপরে জোর জবরদস্তি শুরু করে। আমার চিৎকার শুনে হঠাৎ সেখানে মাঞ্জুজি চলে আসে। একটি রড দিয়ে কেশবের মাথায় আঘাত করে আমাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কেশবের সাথে আমরা দুজন পেরে উঠছিলাম না। কেশব আমাদের দুজনকে প্রচুর পেটায়। এক পর্যায়ে আমি কেশবের মাথায় আঘাত করলে কেশব দুর্বল হয়ে পড়ে। এই সুযোগটা কাজে লাগিয়ে মাঞ্জু একটি ওড়না কেশবের গলাতে পেঁচিয়ে নেয়। নয়নাকে বলে, তুমি চলে যাও, আমি কেশবকে দেখছি। নয়নাও সঙ্গে সঙ্গে বাইরে চলে আসে। মাঞ্জু কেশবকে ওড়নার সাহায্যে শ্বাসরোধ করে ফেলে। এরই মাঝে আবার রজনী চলে আসে। ম্যাডামকে আমি বলি, কেশব যে গেট দিয়ে এসেছে সেদিক দিয়ে আবার চলে গেছে। আমি ম্যাডামকে বাধ্য করি দ্রুত চলে যাওয়ার জন্য, যাতে মাঞ্জু এবং কেশবকে না দেখতে পারে। এরপর কি হয়েছে আমি কিছুই জানি না। অতীত জানতে চাই মাঞ্জুজিকে। নয়না বলে, সিনিয়র কয়েদি, যাবজ্জীবন জেল হয়েছিল, তবে ঘটনার কয়েকদিন পরেই ছাড়া পেয়েছে। অতীত বলে, তার কোনো ঠিকানা কি তোমার কাছে আছে? নয়না বলে, না, তবে জেলের মাঝে তার দুটি ঘনিষ্ঠ বান্ধবী রয়েছে, তাদের মাধ্যমে জানতে পেরেছি কোনো একটা পাহাড়ে চা ম্যাগির দোকান দিয়েছে মাঞ্জুজি। তবে একটা রিকোয়েস্ট স্যার, তার জন্য কোনো ক্ষতি না হয়। কেবিনে ফিরে মাঞ্জুর পুরো ফাইলটি ওপেন করে। ফাইলের মাঝে মাঞ্জুর পুরনো দিনের একটি ছবি দেখতে পায়। ইন্সপেক্টর অতীতের মনে পড়ে, ঠিক এমন একটা ছবি তো শম্ভুনাথ মিশ্রার দোকানে দেখেছিল সে। তবে কি শম্ভুনাথ মিশ্রার সাথে মাঞ্জুর কোনো কানেকশন রয়েছে? মিস্টার ফোনটিও বন্ধ এখন। আরও মনে পড়ে তার, মিস্টার সেদিন বলেছিল গেটের মাঝে যেভাবে চেক করা হয় তাতে কোনো জীবিত মানুষকে বাইরে বের করা একেবারেই অসম্ভব, কিন্তু মৃত মানুষকে তো বাইরে বের করা যাবে। হাজারটা প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে থাকে। মাঞ্জুও জেল থেকে ছাড়া পাওয়ার পর শম্ভুনাথ মিশ্রার সাথে দেখা করে। এরপর তারা দুজনে মিলে একটি পাহাড়ে চলে যায় নতুনভাবে জীবনযাপনের উদ্দেশ্যে। এদিকে নয়নার কথা মতো চারুলতা এবং নাফিজার সাথে দেখা করতে আসে ইন্সপেক্টর অতীত। তাদের সাথে কথা বলে মাঞ্জুর ঠিকানাও জেনে নেয়। খুঁজে খুঁজে মাঞ্জু এবং শম্ভুনাথ মিশ্রাকে বের করে ফেলে। ইন্সপেক্টরকে এখানে দেখে তারা দুজনেই অনেক অবাক হয়ে যায়। পাশাপাশি তারা এটাও বুঝে যায় ইন্সপেক্টর অতীত কেন এখানে এসেছে। এরপর ইন্সপেক্টর অতীত তাদের দুজনকে বলে, দেখুন, কমিশনার আমাকে 3 দিনের সময় দিয়েছে। একদিন জেলের কারারক্ষীদের সাথে কথা বলতে চলে গেছে, 2 দিন আপনাদের খুঁজতে। আমার কাছে আছে এই রাতটুকু, সময় নষ্ট না করে সত্যিটা বলেন। মাঞ্জু কিছু বলতে চাইলে মিশ্রা তাকে থামিয়ে দেয়, বলে, আমি বলছি, একটি ঘৃণিত ব্যক্তির জন্য পুরো ফোর্স আমাদের পিছনে লেগেছে। অতীতের কথায়, সে যতই খারাপ হোক না কেন কাউকে খুন করার অধিকার আপনার নেই। মিশ্রা বলে, মাঞ্জু কাউকে খুন করেনি, বধ করেছে। সিন চলে যায় পাস্টে। মাঞ্জু কেশবকে শ্বাসরোধ করার পর ভেবেছিল কেশব মারা গেছে, কিন্তু কেশব মারা যায়নি। উল্টো পেছন থেকে আবার মাঞ্জুকে আক্রমণ করে। কেশব মাঞ্জুকে প্রায় মেরে ফেলছিল। এ সময় মাঞ্জু তার হাতের কাছে একটি সাইকেলের স্প্রোক পায়। তা দিয়ে বারবার আঘাত করতে করতে কেশবকে মেরে ফেলে। এরপর ফোন করে মিশ্রাকে সব খুলে বলে। মিশ্রার কথা মতো চাবি দিয়ে পিছনের একটি গেট খুলে দেয় নয়না। মিশ্রা ভেতরে এসে ডিসপেন্সারিতে লেগে থাকা রক্তগুলো ভালোভাবে পরিষ্কার করে। এরপর লাশ সবজির বস্তাতে পুড়ে বাইরে নিয়ে যায়, জঙ্গলের মাঝে মাটি চাপা দিয়ে রাখে। ইন্সপেক্টর অতীত বলে, লাশ পাওয়া গেছে, জেলে তো আপনাদের যেতেই হবে। মিশ্রার ভাষায়, লাশ পাওয়া যায়নি, বরং লাশ যাতে পাওয়া যায় এমন একটা জায়গাতেই আমি রেখেছি। জেলের আশেপাশে যত বড় জঙ্গল, তার মাঝে যদি আমি লাশ পুঁতে রাখতাম
কোনোদিনও তোমরা খুঁজে পেতে না। জেলারের বাংলোর পিছনে ব্যারাক নির্মাণের কাজ শুরু হবে। আমি এটা ভালোভাবেই জানতাম। এই জায়গাটা কোনো একদিন খনন করা হবে। জেনে বুঝেই লাশ বাংলোর পিছনে পুঁতে রেখেছি। খুব তো আইনের কথা বলছো। লাশ তো প্রকাশ স্যারের বাংলোর পেছনেই পেয়েছো। আর হ্যাঁ, লাশের পাশে আংটি পেয়েছো না? আংটিটি জানো কার? প্রকাশ স্যারের। সেদিন রাতে যখন প্রকাশ কেশবকে মারছিল, হাতের আঘাত লাগার কারণে আংটিটি খুলে পড়ে যায়। সেই আংটিটি কেশব আবার নিজের হাতে পড়েছিল। মিশ্রা আবার সেই আংটিটি কেশবকে পুঁতে রাখার সময় লাশের পাশেই রেখে দেয়, যাতে লাশ পাওয়ার পর লাশের পাশাপাশি আংটিটিও সবার নজরে আসে। আর সকল দোষ গিয়ে পড়ে তখনকার জেলার প্রকাশের কাঁধে। ইন্সপেক্টর অতীতের কথায় আমি জানি প্রকাশ স্যার পুরোপুরি সৎ নয়, তবে যে খুন সে করেনি তার জন্য কেনই সে সাজা পাবে? একজন নির্দোষ মানুষকে কেমন করে ফাঁসাচ্ছেন আপনারা? মিশ্রা বলেন নির্দোষ প্রকাশ স্যার নয়, নির্দোষ তো ছিল মঞ্জু। তবুও 2টি খুনের সাজা কেটে এসেছে সে। আমরা প্রথমে যে কাপলকে দেখেছিলাম পালিয়ে এসে বিয়ে করেছে, মেয়েটি ছিল প্রকাশের ভাতিজি। নিচু জাতের ছেলেকে বিয়ে করার কারণে তাদেরকে খুঁজে বের করে প্রকাশ। পেটাতে পেটাতে ছেলেটিকে এক পর্যায়ে মেরেই ফেলে। এ সময় তার ভাতিজি তাকে বাধা দিলে একটি টিফিন কেরিয়া দিয়ে মেয়েটিকেও মেরে ফেলে। ঠিক এই সময়ে চিৎকার শুনে মঞ্জুও চলে আসে বাসাতে। প্রকাশ মঞ্জুকেও আঘাত করে, অজ্ঞান করে এখানে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে নিজের প্রভাব খাটিয়ে মঞ্জুকে খুনের আসামি বানিয়ে জেলে পাঠায়। মিশ্রার ভাষায় খুন না করেও মঞ্জু 2টি খুনের দায়ে জেল খেটেছে। ইনসাফ তো এমন হওয়া উচিত। এখন তার খুনের দায়ে প্রকাশ স্যার জেল খাটবে। একদিন প্রকাশ স্যার ক্ষমতাবান ছিল, তার ক্ষমতার বলে মঞ্জুকে জেলে পাঠিয়েছে। আমরাও নিজেদের ইনসাফ নিজ হাতেই করেছি। এখন ভাগ্য আপনাকে ক্ষমতাবান বানিয়েছে। আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন। ইন্সপেক্টর অতীত রাতেই প্রকাশের সাথে দেখা করে। প্রকাশ জানায়, আমি কি এতটাই বোকা? কেশবের ছেলে গিয়ে কেশবকে মারার পর তার লাশ আবার আমার বাংলোর পিছনেই মাটি চাপা দিয়ে রাখবো? আমি কেশবকে মারিনি। আমি যদি মারতাম তাহলে সবার সামনে বুক ফুলিয়ে বলতাম আমি মেরেছি। অতীত বলে, তখন কেন বলেননি যখন আপনি নিজ হাতে আপনার ভাতিজি এবং তার হাজবেন্ডকে মেরেছিলেন? প্রকাশ শুনেই একদম চুপ হয়ে যায়। কিছুক্ষণ চুপ থাকার পর বলে, তোমার কাছে কি প্রমাণ আছে? অতীত বলে, তখনকার মার্ডারের কোনো প্রমাণ নেই স্যার, তবে কেশবের বেলায় রয়েছে, আর তা আপনাকে জেলে পাঠানোর জন্য যথেষ্ট। এই আংটিটা নিশ্চয়ই চিনতে পেরেছেন, এটা আপনারই স্যার। কেশবের লাশের পাশে পাওয়া গেছে। 2জনকে মেরেছিলেন আপনি, অন্তত একজনকে মারার সাজা তো কাটুন। কেশবকে মারার অপরাধে প্রকাশের জেল হয়। অপরদিকে মিশ্রা এবং মঞ্জু তাদের কফি এবং ম্যাগির দোকান নিয়ে অনেক হ্যাপি ছিল। তারা জীবনটা আবার নতুন করে শুরু করে।